আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। বিশ্ব রাজনীতির ধরনটা এমন হয়ে দাঁড়িয়েছে যেখানে পশ্চিমারাই বিশ্বের বিভিন্ন অঞ্চলের গতি, প্রকৃতি, রাজনীতির ধরন কিংবা ক্ষমতার সমীকরণ নির্ধারণ করে দিচ্ছে। বিশ্বের সবচেয়ে আলোচিত মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে পশ্চিমাদের তৎপরতা চোখে পড়ার মতো। পশ্চিমাদের স্বার্থে আসলে বছর কয়েক আগের সন্ত্রাসী সংগঠকদেরও বুকে টেনে নিতে পারছে, আবার স্বার্থের বাইরে চলে গেলে এক সময়ের বন্ধুকেও ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে। কিন্তু মধ্যপ্রাচ্যের নিয়তি আর কতদিন পশ্চিমারা নির্ধারণ করে দেবে? বরং আরব জাতিগুলোর এখন সময় এসেছে এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার স্বপ্ন দেখার, যা আরব স্বার্থকেই অগ্রাধিকার দেবে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের যুবরাজ ও ডিফ্যাক্টো শাসক বাদশাহ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ সৌদি সফরের সময় সিরিয়া থেকে জোলানিকে রিয়াদে নিয়ে এসেছিলেন। এমবিএসের অনুরোধে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মৌখিক ঘোষণা দিলেন। এর পরপরই তেল আবিবের রাস্তায় জোলানির ছবি সম্বলিত পোস্টার ঝোলানো হলো। দাবি করা হয় নিউ মিডল ইস্ট হচ্ছে। অতি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিক আদেশ জারি করে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন। এর কয়েক ঘণ্টা পর যুক্তরাজ্য সিরিয়ার সাথে সম্পর্ক মেরামত করে ফেলল। সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে জোলানি সাহেবের সংগঠন হায়াত তাহরির আর শামকেও বাদ দিয়ে দিল। অথচ ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস এখনও পশ্চিমাদের সন্ত্রাসী সংগঠনের তালিকায়। ইতিহাস সাক্ষ্য দেয়, সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাজনৈতিক বিশ্লেষক ফ্রান্সিস ফুকুয়ামা নজিরবিহীন ঔদ্ধত্য দেখিয়ে ঘোষণা করেছিলেন যে এর মধ্যে দিয়ে ইতিহাসের সমাপ্তি হল। অর্থাৎ সোভিয়েত পতনের মধ্যে দিয়ে কেবল সোভিয়েত ইউনিয়নের উপর যুক্তরাষ্ট্র বিজয়ী হয়নি, বরং উদার গণতন্ত্র ও পুঁজিবাদী অর্থনীতিরও চূড়ান্ত বিজয় হয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুনভাবে গঠন করল। অন্যদিকে রাশিয়া তার শক্তি পুনর্গঠনে 2 দশক সময় নিল। এরপর জর্জিয়া ও ইউক্রেনে যুদ্ধ ঘোষণা করল এবং একই সময় চীনের উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ উত্থানও বিশ্ববাসী প্রত্যক্ষ করল। কিন্তু আজকের দিনে এসে বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থা প্রমাণ করে দিয়েছে যে ইতিহাসের কোনো সমাপ্তি ঘটেনি, বরং উদার গণতন্ত্র এখন প্রবল সংকটে রয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী গঠিত বিশ্ব ব্যবস্থার অস্তিত্বই বরং হুমকির মুখে রয়েছে। সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের অবসান ঘটানোর পর আবারও পশ্চিমারা বলতে শুরু করেছে যে এর মধ্য দিয়ে নতুন মধ্যপ্রাচ্যের জন্ম দিতে পারে। এমন একটি মধ্যপ্রাচ্য যেখানে ইরানের কথিত প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে পড়েছে এবং সিরিয়া, লেবানন ও গাজায় এর প্রভাব কমে গেছে। নিউ মিডল ইস্ট গড়ার এই বক্তব্য পশ্চিমাদের তরফ থেকে প্রতি দশকে একবার করে পুনরাবৃত্তি হয়েছে গত শতাব্দী জুড়ে। ওসমানীয় খেলাফতের পতন ও পশ্চিমা শক্তিগুলোর দ্বারা মধ্যপ্রাচ্যের বিভাজনের পর থেকে একই ধরনের প্রতিশ্রুতি বারবারই দেয়া হয়েছে। প্রতিটি যুদ্ধের সময়ে আওয়াজ তোলা হয়েছে যে যুদ্ধ শেষ হলে একটি নতুন যুগ সূচিত হবে এবং মধ্যপ্রাচ্য সমৃদ্ধ হবে। অথচ প্রতিটি সামরিক অভিযান আরো বেশি করে সংঘাতের বীজ বপন করেছে। 1967 সালের 6 দিনের যুদ্ধের কথাই ধরা যাক। ইসরায়েলের 3টি আরব বাহিনীকে পরাজিত করে সিনাই উপদ্বীপ, গোলান মালভূমি এবং ঐতিহাসিক ফিলিস্তিনের বাকি অংশ দখল করে নেয়। কিন্তু একই সঙ্গে এই বিজয়ের ফলশ্রুতিতেই ইসরায়েলের জন্য সবচেয়ে দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জটির জন্ম হয়, আর এটি হল ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলওর উত্থান এবং শক্তিশালী অবস্থান। একটা সময় পর্যন্ত পিএলও মূলত আরব শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত ছিল, কিন্তু 6 দিনের যুদ্ধে আরব শাসকদের পরাজয়ের পর ফিলিস্তিনিরা পিএলওর ভেতরে নিজেদের স্বাধীন অবস্থান প্রতিষ্ঠা করে এবং এটিকে নিজেদের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। এর পরিণতিতে পিএলও আর সেই আরব রাষ্ট্রগুলোর স্বার্থে কাজ করেনি যারা ফিলিস্তিনকে কেবল একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করতে চাইত। একইভাবে 1982 সালে ইসরায়েল যখন লেবাননে আগ্রাসন চালায়, তারা দ্রুত বৈরুতে পৌঁছে যায় এবং দক্ষিণ লেবানন দখল করে এক অসাধারণ সামরিক সাফল্য অর্জন করে। কিন্তু সেই বিজয়ের পরেই জন্ম নেয় হিজবুল্লাহ, একটি সংগঠন যেটি গত 4 দশক ধরে ইসরায়েলের জন্য সরাসরি ও স্থায়ী হুমকি হয়ে আছে। আরব শাসকগণ প্রায় নিজেদের জনগণের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে বুঝতে বা কাজে লাগাতে ব্যর্থ হন।
কিন্তু ইসরায়েল এই সক্ষমতা ভালোভাবে অনুধাবন করতে পারে। আরব বসন্তের শুরুতেই যখন তিউনিসিয়ার স্বৈরশাসক জেইন আল আবেদিন বেন আলী ক্ষমতাচ্যুত হন এবং মিশরে গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা হয়, তখন ইসরায়েল দ্রুত সেই গণতান্ত্রিক ঢেউ নস্যাৎ করার উদ্যোগ নেয়, বিশেষ করে মিশরে। এর কারণ ছিল স্পষ্ট। মিশরের সংখ্যাগরিষ্ঠ জনগণ সাধারণত ক্যাম্প ডেভিড চুক্তি এবং ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ককে ঘৃণা করে। ফলে 2013 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির ক্ষমতা দখলের পর ইসরায়েল যুক্তরাষ্ট্রে নিজের কাজে প্রভাব লাগিয়ে সেই সরকারকে দ্রুততম সময়ের মধ্যে বৈধতা দিতে তৎপর হয়। নিউ মিডল ইস্ট সম্পর্কে ইসরায়েলের যে বারবার উচ্চারণ তা কেবল অবাস্তবই নয়, বরং এমন কিছু দাবির উপর ভিত্তি করে গঠিত যা কোনো আরব রাষ্ট্রই গ্রহণ করতে পারে না। এমনকি যখন কোনো আরব রাষ্ট্র নিজের অবস্থান থেকে অনেকটা সরে এসেও গভীর ছাড় দিতে প্রস্তুত হয়, তাতেও ইসরায়েল সন্তুষ্ট হয় না, বরং আরও বেশি সুবিধা চায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লাড পরিচালিত হওয়ার কিছুদিন আগে খবরে জানা যায় সৌদি আরব আব্রাহাম চুক্তিতেও যোগ দিতে প্রস্তুত ছিল। কিন্তু আব্রাহাম অ্যাকর্ড হলো এমন একটি পদক্ষেপ যা ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামকে কার্যত অকার্যকর করে দেয়। কিন্তু এই অ্যাকর্ডে সম্মত হওয়ার বিনিময়ে সৌদি আরব বিশেষ কিছু পায়নি, কেবলমাত্র ওয়াশিংটনে তাদের লবিং ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া। গাজা ও লেবাননে 2 বছরব্যাপী ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের ওপর ইসরায়েল আকস্মিক হামলা চালায়। পশ্চিমারা আবারও এমন ইসরায়েলের এই প্রকাশ্য অবৈধ সামরিক অভিযানে সমর্থন দেয়, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ছিল এবং লাখ লাখ মানুষের জীবনও ঝুঁকির মুখে ফেলে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন তা শুধু ইরানই নয়, বরং আরও কয়েকটি দেশে তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনা তৈরি করে। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি গোয়েন্দা সংস্থাগুলোর পূর্বাভাসের পুরোপুরি বিপরীত ছিল। এই ঘটনা আবারও প্রমাণ করে যে আন্তর্জাতিক আইন কেবল তখনই প্রযোজ্য হয় যখন তা পশ্চিমা স্বার্থ রক্ষা করে। পশ্চিমা নেতারা কথিত এই নিউ মিডল ইস্ট গড়ার মঞ্চকে এমনভাবে গ্রহণ করেছেন যেন এটি কোনো ধর্মগ্রন্থের আয়াত। বাস্তবে এই ধারণা এক ধরনের কল্পকাহিনী। মধ্যপ্রাচ্য সম্ভবত বিশ্বের একমাত্র অঞ্চল যা প্রতি দশকে নিজেকে নতুনভাবে প্রস্তুত করে। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পশ্চিমারা চাইলে নিতে পারত। এই যুদ্ধে কেউ চূড়ান্তভাবে জয়ী হয়নি, কিন্তু উভয় পক্ষই তাদের উন্নত সামরিক ও গোয়েন্দা সক্ষমতা প্রকাশ করেছে, পাশাপাশি নিজেদের দুর্বলতাও উন্মোচিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণভাবেও আরও শক্তিশালী হয়েছেন, আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারও টিকে গেছে, বরং তার বিরোধীদের অবস্থান আরও নাজুক হয়েছে। ফলে ধারণা করা যায় যে ভবিষ্যতে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটো দেশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলতেই থাকবে। দ্বিতীয়ত, আরব রাষ্ট্রগুলোর অসহায়তা এবং সামরিক দিক থেকে অপ্রাসঙ্গিকতা প্রকাশ পেয়েছে। ড্রোন যখন জর্ডানে এসে পড়ে এবং ইরান যখন হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়, তখন উপসাগরীয় রাষ্ট্রগুলো কেবল ইসরায়েলের সাথে মিত্রতা গড়ে তুলেছে এবং মার্কিন ঘাঁটির উপর নির্ভর করেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে। নিজেদের স্বাধীন ভূমিকায় এগিয়ে আসার কোনো সক্ষমতা তারা দেখাতে পারেনি। এই সংঘাত আরব জাতিগুলোকে দুটো গভীর হুমকির মুখোমুখি করেছে। প্রথমত, ইরান হয়তো ইরাক, লেবানন এবং সিরিয়া জুড়ে নিজেদের সফট পাওয়ার পুনর্গঠনের চেষ্টা করবে এবং নিজেকে এমন একমাত্র শক্তি হিসেবে তুলে ধরবে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে পারে। অন্যদিকে ইসরায়েল, যার ক্ষমতাসীন সরকারে এখন ধর্মান্ধ মেসিয়ানিক শক্তিগুলো প্রভাবশালী, তা এমন নীতিতে অগ্রসর হতে পারে যা গাজা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক উচ্ছেদের পথ তৈরি করতে পারে, যার ফলাফলও আরব রাষ্ট্রগুলোকে সহ্য করতে হবে। ইসরায়েল ও ইরান যখন মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, তখন পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলোর উপর অনেক কিছুই নির্ভর করছে। গাজায় গণহত্যা শুরু হওয়ার 2 বছর পরেও কোনো দেশই এই হত্যাযজ্ঞ ও দুর্ভিক্ষ থামাতে পারেনি। এ প্রেক্ষিতে আরব জাতিগুলোর শাসকদেরও নিজেদের নিয়ে নির্মোহ পর্যালোচনা করা প্রয়োজন। তারা কোনটি অনুসরণ করবে, পশ্চিমাপন্থী ধর্মনিরপেক্ষতা নাকি ইসলাম পন্থা? এই দুই ধারার প্রবক্তারা যখন একে অপরের সাথে লড়েছে, তখন এই সুযোগে সাধারণ আরব জনগণ হয়ে গেছে অরক্ষিত ও দুর্বল।
এখন আরব দেশগুলোর সামনে সময় এসেছে সত্যিকারের একটি নিউ মিডল ইস্ট তৈরির রূপরেখা তৈরি করা, এমন এক ব্যবস্থা যা প্রথমত আরবেরাই তৈরি করবে এবং দ্বিতীয়ত যেখানে আরব স্বার্থ সুরক্ষিত হবে, পশ্চিমা বা প্রাচ্যের কোনো হস্তক্ষেপ সেখানে থাকবে না। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।